প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ বহাল রেখে এবং মন্ত্রিসভা রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণার পরে বাংলাদেশের রাজনৈতিক সংকট কি আরও গভীর হলো? স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর বোরহানুদ্দিন খান এবং বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ। স্বাগত আরও একবার বিবিসির বাংলাদেশ সংলাপে। আমরা এই অনুষ্ঠানটি করছি ঢাকায়। আজ অনুষ্ঠানের সরাসরি প্রথম প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ নায়ুম খান। সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে কি? ধন্যবাদ আপনাকে। সবার মনেই এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। আমি প্রথমেই বলবো এইচ.টি. ইমাম, কি উত্তর দেবেন এই প্রশ্নের? যদি সংসদ রেখে নির্বাচন হয়, সবার জন্য সমান সুযোগ কিভাবে থাকবে? সংসদ বহাল থাকবে কি থাকবে না, এটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সকলে মিলে বলেছেন। কিন্তু সেখানেও কথাটি আছে যে সংসদের, আমার পাশেই যেখানে সংবিধান রেখেছেন উনি, সংবিধানের 56, 57, 2 ধারাতে পরিষ্কার বলা আছে যে কিভাবে নির্বাচন হবে। এবং সেক্ষেত্রে নির্বাচন করার জন্য আমি যেটি মনে করি যে মূল এখানে কর্মকাণ্ডটি হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি মনে করেন যে না, নির্বাচন পরিচালনা করতে হলে লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা প্রথমে বলতে শুরু করেছিলাম, সেই কথাটিতে যদি যাই, তাহলে সকলের জন্য সমান সুযোগ দিতে হলে তাহলে সবাই যাতে সদস্য থাকলেও নামমাত্র থাকেন, অর্থাৎ অনেক সময় পার্লামেন্ট প্রোরোগড হয়। অস্ট্রেলিয়াতে যেমন ধরুন এই সরকার বহাল থেকেই নির্বাচন করলো, ঠিক এইরকমই আমরাও বলতে চাচ্ছি যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে অন্যান্য দেশে যেরকম আছে, আমরা এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছি, আমরা সরকারি ওই পার্লামেন্টারি প্রথাতেই নির্বাচন করতে বলছেন যে এটা পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তাহলে প্রধানমন্ত্রী সচিবদের যে কথা বলেছেন সংসদ বহাল রাখার কথা, এটা কি ওনার চূড়ান্ত কথা নয় বা এটা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়? উনি ঠিক ওইভাবে বলেননি কথাটা, সংবাদ মাধ্যমে সেভাবে এসছে। আমি তো সেই সভায় ছিলাম, আমার কাছে নোটও নেওয়া আছে। তিনি বলেছেন যে এটি থাকতে পারে, যদি থাকে কিভাবে হবে, আর না থাকলে কীরকমভাবে হবে, এ সম্পর্কে এখনও আলাপ আলোচনা হচ্ছে। এবং এটি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে, নির্বাচন কমিশনের খুব একটি, আমাদের খন্দকার মোশাররফ সাহেব ভালো বলতে পারবেন, তিনিও জানেন এই বিষয়ে, উনি আইন বিশেষজ্ঞ, উনিও জানেন যে নির্বাচন পরিচালনা শুধু সংবিধান দিয়ে নয়, সংবিধানের অধীনে যে আরপিও, জনপ্রতিনিধিত্ব আইন যে বিধি, ওই বিধি এবং আচরণ বিধি, এইগুলো দিয়েই নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন এই পরিচালনা করার সময় তখন আর এই প্রশ্নগুলি আশা করি আসবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইচ.টি. ইমাম। ডক্টর বোরহানুদ্দিন খান, আপনার কি মনে হয়, যদি সংসদ বহাল থাকে, যদি এইচ.টি. ইমাম বলছেন যে এটা এখনো চূড়ান্ত নয়, কি হবে সমান সুযোগ? আমরা কিন্তু ডক্টর ইমামের জবাব থেকেই বুঝতে পারছি যে লেভেল প্লেইং ফিল্ড আসলে সম্ভব নয়, যদি উনি সরাসরি বলেননি, কারণ উনি এখনও আশা করছেন যে হয়তো সংসদ থাকবে না যখন নির্বাচন হবে। আসলে সংসদ বলবৎ রেখে নির্বাচন করার অভিজ্ঞতা এটাই আমাদের প্রথম হবে। বর্তমান সংবিধানের যে আইনটি আছে, এই আইনই কিন্তু ইতিপূর্বে ছিল, অর্থাৎ গতবার যখন বিএনপি সরকার যখন পাওয়ারে ছিল 96-তে, যে দুবার নির্বাচন ওনারা করেছিলেন, ওনারা কিন্তু সংসদ ডিসলভ করেছিলেন। সুতরাং সংসদ ডিসলভ না করে নির্বাচন করার ইতিহাস আমাদের নাই। সুতরাং আমি ঠিক নিশ্চিত নই যে আমরা কবে, কোথায়, কিভাবে ডেভেলপ করলাম। কারণ যখন বিএনপি সরকার যখন পাওয়ারে ছিল, তখন আওয়ামী লীগকে আমরা দেখেছি যখন বিরোধী দলে ছিল, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার দাবি করেছিলেন, কারণ তারা তখন ভাবছিলেন যে বর্তমান যে আইনি কাঠামো আছে সেখানেও সম্ভব নয়। কিন্তু ডক্টর খান, প্রশ্ন যেটি উঠেছে, ধরুন সংসদ রইল না, কিন্তু এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়,
সংসদ না থাকুক, একটা যদি মিনি ক্যাবিনেট থাকে, সেখানে যদি সরকারের প্রতিনিধিত্ব বেশি থাকে, তাহলে কি সমান সুযোগ সম্ভব? সেখানেও কিন্তু রাজনীতিবিদদের ইতিপূর্বে যে আলাপ আলোচনা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংলাপের মাধ্যমে, ইতিপূর্বে আমরা দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ কেউ কিন্তু বলেনি এটি সম্ভব। যেটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে বিএনপি যদি আমরা দেখি 1996 সালের 15ই ফেব্রুয়ারি কিন্তু তারা চাচ্ছিল না এটি, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি, পরবর্তীকালে তারা এটি ছিল। এবং আমরা 2005-এ কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ গভর্নমেন্ট সুনির্দিষ্ট প্রস্তাব এনেছিল যে বর্তমান যে বিধান আছে এই বিধান রেখেও সম্ভব নয়, সুতরাং তত্ত্বাবধায়কের কাঠামোটাই পরিবর্তন করা দরকার। তো 2005-এ কিন্তু ওনারা এটা চেয়েছিলেন, বিএনপি সরকার কিন্তু সে সময় সেটা মানেনি, তারই ফলশ্রুতিতে কিন্তু এই 2007 এবং অন্যগুলি হলো। সুতরাং আমার কিন্তু জানা নাই যে এইগুলি ছাড়া কিভাবে লেভেল প্লেইং ফিল্ড ধন্যবাদ, করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত দেব এ বিষয়ে। প্রথমে হাত তুলেছেন পেছনের সারিতে একজন, সাদা শার্ট। আমার কথা হচ্ছে সংবিধানে যেটা লিপিবদ্ধ আছে, সংবিধান নিয়ম অনুযায়ী যেহেতু দেশ পরিচালিত হয়, দেশ তো কোনো একজন মুখের কথায় হয় না, শেখ হাসিনা বা খালেদা জিয়ার কথায় দেশ চলে না, দেশ চলে সংবিধানের আলোকে। আমি আশা করব যারা সংবিধানকে মানে না, সংবিধানকে মেনে নির্বাচন হবে যেভাবে, সংবিধানের কাঠামো ঠিক রেখেই নির্বাচন হওয়া উচিত এবং তাতে দেশের মঙ্গল হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সারিতে আমি প্রথম প্রশ্নকর্তা সুর ধরে বলতে চাই যে সংবিধানের শুরুর দিকে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেই বিতর্কে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যদি সংসদ রেখে নির্বাচন করা হয় তাহলে কি সবার জন্য? ইমাম স্যার বললেন যে নামে মাত্র প্রধানমন্ত্রী থাকবেন বা নামে মাত্র একটা সরকার ব্যবস্থা থাকবেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে নামে মাত্রই যদি থাকবেন তাহলে না থাকাটাই তো ভালো, না থেকে নির্দলীয় কাউকে দিলেই তো একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুতরাং নামে মাত্র না থেকে আসুন দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা একটা নির্দলীয় সরকার ব্যবস্থা। ধন্যবাদ, পুনরাবৃত্তির প্রয়োজন নেই। আর দ্বিতীয় সারিতে আমার প্রশ্ন হচ্ছে, যদি সংসদ বহাল থেকে নির্বাচন হয় তাহলে একজন এমপি থাকা অবস্থায় সে নির্বাচন করতেছে, আরেকজন বিরোধী দলের সে এমপি নয়, তখন যে এমপি থাকা অবস্থায় নির্বাচন করতেছে তার কি প্রশাসনের উপর একটা হস্তক্ষেপ থাকবে না? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপনারা যদিও বারবার বলছেন যে এটা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ড। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সে সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জানে আমাদের অবস্থান এ বিষয়ে। এখানে এসটি ইমাম সাহেব বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটা শেষ কথা নয়। আশা করি যে উনি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যে কথা বলছেন এটা যদি কাছাকাছিও সত্যি হয় তাহলে হয়তোবা একটা আশার আলো আমরা দেখতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে ডার্ক টানেলে আমরা ঢুকতে যাচ্ছি, সেখানে শেষ সীমানা দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এদেশে নির্বাচন করবেন সংসদ ভেঙে দিয়ে, কিন্তু কয়েকদিন আগে তিনি স্পষ্ট বলে দিলেন সংসদ বহাল রেখে নির্বাচন করবেন এবং সরকারও বহাল থাকবে। আর আমাদের যে দাবিটি ছিল যে কোনো দলীয় সরকারের অধীনে এদেশে আমাদের দেশের বাস্তবতা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটা 96-তে যেমন সম্ভব ছিল না, তখন আমরা ক্ষমতায় ছিলাম। আওয়ামী লীগের আর্গুমেন্ট এটা ছিল যে যেহেতু নির্বাচন কমিশন সকল সরকারি কর্মকর্তাদের দিয়ে নির্বাচনটা পরিচালনা করতে হয়, তাই সরকারের অবশ্যই সেখানে ইনফ্লুয়েন্স থাকবে, তাদের উপরে একটা ইনফ্লুয়েন্স থাকবে এবং তারা প্রভাবান্বিত হবে, সেই জন্য নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আজকেও কিন্তু বাংলাদেশে একই অবস্থা, আওয়ামী লীগ ক্ষমতায় আছে কিন্তু আমরা বিএনপি আজকে বাংলাদেশে প্রমাণিত যে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা বিশ্বাস করছি না যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আবার পার্লামেন্টকে বিদ্যমান রেখে কোনো নির্বাচন হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না এবং এই যে একটি অসম অবস্থার মধ্যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। আপনি বলছেন যে অতএব উনি এসটি ইমাম সাহেব যেটা বললেন যে সেটা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে যেহেতু উপদেষ্টা বলছেন যদি চূড়ান্ত না হয়ে থাকে তাইলে হয়তো ভবিষ্যতে আলোচনার একটা সুযোগ আছে। আমরা বিরোধী দল অতীতে কিন্তু আমরা সবসময় বলেছি যে সরকার যদি আন্তরিক হয় তাহলে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড করার জন্যে
নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা খুব সংক্ষেপে যে যদি কোনো উত্তর দেন, সময় ডক্টর কিন্তু হোসেন। যে কোনো সময় ডক্টর এই হোসেন। সমস্যার সমাধান করা সম্ভব। এইচটি ইমাম যে কথা বলেছেন এতে করে কি আপনি নতুন করে আশাবাদী হচ্ছেন? আমি আশাবাদী হতে পারছি না, কেননা মাননীয় প্রধানমন্ত্রীর কথাই তিনি কয়েকদিন পরে পরিবর্তন করেন। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথায় আমি আশ্বস্ত হতে পারি। ধন্যবাদ আপনাকে। দেখি আবার দর্শকদের কাছে ফেরত যাব। দ্বিতীয় সারিতে, সংসদ বহাল রেখে নির্বাচন যদি হয় সবার জন্য কি সমান সুযোগ থাকবে? সেটা অবশ্যই না, এটা কোনোভাবে সম্ভব না। যেহেতু আমরা দেখি যে এলাকায় গেলে এমপিদের অবস্থান যেভাবে হয় সে অনুযায়ী একটা 300 আসনের ভোটের বেলায় এটা কখনো গ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। বা পাশে মাঝামাঝি, বর্তমান সংসদ রেখে নির্বাচন করা, আমার মতে এটা রাখলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। দেশে মানে আমরা যেহেতু স্বাধীন দেশের নাগরিক, আমরা চাই সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে বেঁচে থাকতে। তো এখন এটার কারণে দেশে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তা আমি মাননীয় মানে স্যারকে বলতে চাই, ইমাম স্যারকে বলতে চাই যে স্যার আপনারা একটু পুনর্বিবেচনা করে দুই দল একসঙ্গে বসে সমঝোতার মাধ্যমে কোনো একটি সমাধান বের করেন যাতে আমাদের জনগণের কাজে লাগে এবং দেশের উন্নয়ন হয়। ধন্যবাদ। খুব সংক্ষেপে দ্বিতীয় সারিতে। আমার মনে হয় যে আমাদের বর্তমান দুটি প্রধান রাজনৈতিক দলের নির্বাচন ইস্যুতে যে অনমনীয় মনোভাব, তাতে 1/11 থেকে আরও বেশি খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। আমি মনে করি এ ব্যাপারে দুটি দলেরই সচেতন হওয়া দরকার। আর সংসদ প্রসঙ্গে, সংসদ বহাল রেখে যদি নির্বাচন হয় তাহলে কি হবে? সমান সুযোগ থাকবে সবার জন্য? না, আমার মনে হয় না এতে সমান সুযোগ থাকবে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো। শারমিন মুর্শিদ, একই প্রশ্ন। বুঝতে পারছি। আমরা যদি আমাদের ইতিহাসের পরিপ্রেক্ষিতে জবাবটা দিই এবং বিভিন্ন অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে জবাবটা দিই, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে গণতান্ত্রিক দেশগুলোর যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে সেখানে ওরা পার্লামেন্টকে ডিসলভ করে। যে সরকার, ইনকামবেন্ট সরকার, তার অধীনে নির্বাচন হয়, কিন্তু পার্লামেন্টটাকে তারা ডিসলভ করে। আমরা একটা চিন্তা ভাবনা করছি, আমাদের সরকার একটা চিন্তা ভাবনা করছে যে আমরা এই চ্যালেঞ্জটা নেব যে আমাদের সরকার মানে রুলিং গভর্নমেন্ট যে থাকবে তার অধীনে নির্বাচন হবে। প্রশ্নটা থেকে যায় যে আমরা ওই জায়গাটায় যাওয়ার মতো অবস্থা তৈরি করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি ওই জবাবটা আগে দিয়ে নিই পার্লামেন্টের ডিসলিউশনের কথাটা, সেটা হচ্ছে যে আমরা যদি পার্লামেন্ট ডিসলভ না করি, সরকার নিজেই একটা বড় রকমের চ্যালেঞ্জে পড়বে এবং সেক্ষেত্রে এটাও একটা উদাহরণ হবে বিশ্বজুড়ে, যেহেতু এই পার্লামেন্টটাকে ডিসলভ না করার উত্তর কি দিবেন? যদি আমি বলতে চাইছি যে যদিও সরকার নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হওয়াটা একটা ডিজায়ারেবল জিনিস, এটা আমরা অর্জন করতে চাই, ওই জায়গাটায় পৌঁছাতে চাই, সেটার জন্য আমাদের রাজনৈতিক কালচারটা যথেষ্ট পাল্টেছে কিনা, আমি এই প্রশ্নটা রাখছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার কাছে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল যে দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরাসরি উত্তর দেন। উনি প্রশ্ন করেছেন যে সংসদ বহাল রেখে যদি নির্বাচন হয় সমান সুযোগ থাকবে কি থাকবে না? সেখানে আমি বলেছি, সেখানে আমি পরিষ্কারই বলছি যে পার্লামেন্ট ডিসলভ না করলে এটা একটা চ্যালেঞ্জ হবে, সংকট তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। আমি এইচটি ইমাম আপনার কাছে আসবো। অনেকেই মন্তব্য করেছেন এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনিও বলেছেন যে আপনি যে কথাটা বলছেন তিনি আশাবাদী হতে চাইছেন কিন্তু হতে পারছেন না, কারণ প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। এই একটা আস্থাহীনতা, এত পরিবর্তন কেন? এই কথাটি এভাবে বললে প্রতিবাদ করব যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন তা নয়, তিনি এক্সপ্লেনেশনের ফর্মে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে এক সময় একটি কথা আরেকটু বাড়িয়ে বলেছেন। সরকারি সচিবদের সঙ্গে সামনে বসে সেখানে যে কথাটি উনি বলেছিলেন যে যদি এরকম হয় যে পার্লামেন্ট থাকে তাহলে কীরকম হতে পারে, আর পার্লামেন্ট না থাকলে ডিসলভ করলে, ডিসলিউশনের কথা তিনি বলেছিলেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এখন পার্লামেন্ট কখন ভাঙা হবে সেই জিনিসটি নির্ভর করবে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে। তারপরে এই বর্তমান যে পার্লামেন্ট তার যে মেয়াদ, সে মেয়াদ হচ্ছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারির মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আগে ছিল মেয়াদ শেষ হওয়ার পর 90 দিন, এখন কিন্তু 90 দিন, এখন কিন্তু পূর্ববর্তী 90 দিনের মধ্যে। কাজে সময় অনেক কমে এসছে। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন ঠিক করবে এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোন সময় তারা নির্বাচন। এখন কি পার্লামেন্ট ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা কি আছে? ঘোষণা করার আগে সংসদ ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা কি তৈরি হবে? আপনার কি হতে পারে? হতে পারে নিশ্চয়ই, কেননা এখনো
আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যেমন আলাপ আলোচনা করছি, তারা কতগুলো প্রস্তাব দিয়েছেন আপনার ওই আরপিও নিয়ে, নির্বাচন পরিচালনা বিধি এবং সেই সঙ্গে কন্ডাক্ট রুলস, আচরণ বিধি। এই দুটোই মূল। আমরা মূল কথায় যদি ফিরে যাই যে সংবিধানের আওতায়, এই বর্তমান সংবিধানের আওতায়, সংবিধানের মধ্যেই আমরা থেকে নির্বাচন করব এবং সেখানে যেভাবে করবেন বর্তমান সরকারই নির্বাচন পরিচালনা করবে। কিন্তু নির্বাচনী কালীন সময়ে পার্লামেন্ট থাকবে কি থাকবে না, এই জিনিসটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটি ওই রুলস আপনার রুলসেই তখন পরিষ্কার। এইচটি ইমাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকছেন। স্বাগত আরও একবার, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। বিরতির পর আবারও ফিরে এলাম। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ নাসির উদ্দিন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি ফেলানী খাতুন হত্যার ন্যায্য বিচার পেয়েছি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সীমান্তে বেশ অনেকদিন আগে ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করা হয়েছিল বিএসএফের দিক থেকে। তারপরে একটা বিচারও সেখানে করা হয়েছিল বিএসএফের নিজস্ব আদালতে এবং রায় হয়েছে শুক্রবার। এবং সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই এইচটি ইমাম আপনাকে দিয়ে, যে ফেলানী খাতুন যে হত্যা মামলা, বিএসএফের সেই অভিযুক্ত সদস্য নির্দোষ প্রমাণিত হয়েছেন, খালাস হয়েছেন, তিনি খালাস করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ন্যায় বিচার পেয়েছে বা ফেলানী খাতুনকে ন্যায্য বিচার পেয়েছে? কি মনে হয় আপনার? আমার মনে হয় না, কারণ আমাদের যে কোনো নাগরিক যদি ভিন দেশীয় কারো হাতে নিহত হন কিংবা প্রাণ হারান, সেটি আমরা গ্রহণ করতে পারি না। এখন সরকার কি করতে পারে? আমরা এ বিষয়ে প্রতিবাদ করব এবং এ সম্পর্কে ভারতীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। এবং ওটি যেহেতু বিএসএফের নিজস্ব আদালত, আমরা বলবো যে ফৌজদারি আদালতে নেওয়া হোক, আইনি প্রথায় হোক, তাহলে বিচারটি সুষ্ঠু হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা আমরা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলতে পারি যে এখানে বাংলাদেশ বা ফেলানীর বাবা মা এখানে সুবিচার পায় নাই। এই সুবিচার পায় নাই এই বিষয়টিতে আমি বলতে চাই যে এখানে সরকারের পক্ষ থেকে অবহেলা ছিল এবং আমাদের পররাষ্ট্রনীতির এটা দুর্বলতা ছিল। আজকে এসটি ইমাম সাহেব যেই কথাটা বললেন, যখনই বিএসএফের নিজস্ব কোর্টে ফেলানীর এই মৃত্যুর কারণে একটা বিচারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই আমাদের সরকারের বলা উচিত ছিল যে যে ব্যক্তিটি বিএসএফের একজন সদস্য, তাকে অভিযুক্ত করে বিএসএফই বিচার করছে, সেখানে সুবিচার হবে না, সেখানে এটা একটি নর্মাল আদালতে বিচার হোক। সেটা না হওয়ার কারণে এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রপারলি সেখানে রিপ্রেজেন্ট করা হয় নাই বলেই আমরা এই বিচার থেকে বঞ্চিত হয়েছি। আর শুধু এই বিচার থেকে নয়, আমরা সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে সেখানে আমাদের সরকার ভালোভাবে প্রতিবাদ করতে পারছে না। আর আজকে যে মাননীয় এসটি ইমাম সাহেব বললেন যে সরকার প্রতিবাদ করবে, ফেলানীর হত্যার বিচার আমরা পাইনি, এটা সকলে জানে, কিন্তু এই পর্যন্ত সরকার কিন্তু এর প্রতিবাদ করেনি যে আমরা এই সুবিচার পাইনি এবং শুক্রবারে রায় হয়েছে এবং এখন পর্যন্ত করেনি। সরকার বলছে করবে। যে সরকার এটার তীব্র প্রতিবাদ করবে এবং যেখানে আমরা সুবিচার পাবো সেখানে যেন এই সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার উদ্যোগ গ্রহণ। ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দর্শক সারিতে ফিরে যাব আবার আপনাদের মতামতের জন্য। দ্বিতীয় সারিতে ফেলানীকে যেভাবে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তখনকার সরকার, বর্তমান সরকার কিন্তু হত্যার পরও তড়িৎ গতিতে কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। আর দুই নম্বর কথা হচ্ছে যে সরকার যদি ইচ্ছাকৃতভাবে ফেলানীর বিচার চাইতো, তাহলে আজকে সীমান্তে আমরা দেখছি যে প্রতিদিন সীমান্তের পার দিয়ে ফেন্সিডিল ইয়াবা আসছে, সরকারি বাহিনী বা সরকার ওই জায়গায় কিছুই করতে পারছে না। কিন্তু যারা গরু ব্যবসায়ীরা আসে তাদেরকে শুধু, যারা এপার ওপার হচ্ছে তাদেরকে শুধু কেন হত্যা করা হচ্ছে, আমি এটা এসটি ইমাম স্যারের কাছে জানতে চাই। ধন্যবাদ। উনি উত্তর দেবেন ডান পাশে, পঞ্চম সারিতে।
আমার মনে হয় যে আমরা এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচার পাইনি, এবং এটা এই ক্ষেত্রে সরকারের কিছুটা আমার মনে হয় দুর্বলতা আছে। সরকার যেভাবে বিষয়টা হ্যান্ডেল করা উচিত ছিল, যেভাবে কূটনৈতিকভাবে মোকাবেলা করা উচিত ছিল, সেভাবে তারা করতে পারে নাই। উপরন্তু যে ফেলানির নিয়ে এটা অনেক বিতর্ক হয়েছে যে ফেলানি বাংলাদেশের নাগরিক কিনা, বা এই ধরনের অনেক কথা বাড়ছে। এর ফলে দেখা গেছে যে এটার ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। শারমিন মুর্শিদ। হ্যাঁ, সবার মতো আমিও বোধ করছি যে ফেলানির এটা সুবিচার ওই পরিবারও পায়নি, আমরাও পাইনি, এবং সেটার জন্য এটা কোনো বিচারই হয়নি, সুবিচার তো দূরের কথা। ঠিক আছে, বিচার হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে। বিএসএফ এর কোর্টে যদি ট্রায়াল হয়, এটা আমরা সবাই আমাদের কমন সেন্স থেকে, সাধারণ বুদ্ধি থেকেই বুঝি, এবং আমি আমার অনুরোধ হবে যেন সরকারও এটা নিয়ে আরও এগোয়, কারণ আমাদের এই বিচারগুলো পাওয়া খুব দরকার। সরকারের দিক থেকে কোনো অবহেলা ছিল কি, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই যে বিএসএফ এর যে আমাদের যে মৃত্যুগুলো ঘটে, এই বিষয়ে কিন্তু আমরা বরাবরই কখনো খুব একটা জোরালো অবস্থান কখনোই কোনোদিনও নিতে পারিনি, এবং এটা আমি বলবো যে সরকারের এখন যে সরকারই আসুক না কেন, এই বর্ডারের এই সমস্যা নিয়ে তাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে এবং ইনিশিয়েটিভ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর বোরহানুদ্দিন খান। প্রথমে আমাদের ভাবতে হবে যে আমরা বিচার পেয়েছি কিনা, ন্যায় শব্দটা বাদ দিয়ে। তো যেহেতু কোনো সাজা কেউ কারোর হয়নি, সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা এখানে বিচার পাইনি। পরবর্তী প্রশ্ন হলো যে এখানে কার গাফলতি ছিল, কাকে আমরা দায়ী করব? নিঃসন্দেহে আমরা, যেহেতু এই দায়িত্বটি আমাদের সরকারের উপরেই ছিল, আমাদের যে আইন বিভাগ যারা গিয়েছেন ওখানে পুরাটাই সরকারের করা দরকার ছিল, সুতরাং বিচার না পাওয়া দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে, সে যে সরকারই থাকুক না কেন। ধন্যবাদ। আবারও দর্শকদের কাছে ফিরে যাব তৃতীয় সারিতে। বাংলাদেশের ইতিহাসে ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে, এবং আওয়ামী লীগ ধরে এই ইন্ডিয়ার প্রভাব সবসময় ছিল। ফেলানি তো একটা পরিবার, আমাদের ন্যায্য হিসেবে হচ্ছে তিস্তা পানির বন্টন, সেটাই আনা গেল না, তো ফেলানির হবে না, এটাই হচ্ছে তাদের আমাদের প্রতি কমিটমেন্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে। এখানে দেখা যাচ্ছে যে খুনিকে উৎসাহিত করা হয়েছে, যে রায়টা হয়েছে সে খুনিকে উৎসাহিত করা হয়েছে। এ ধরনের রায় আমরা বর্জন করতে পারি, এবং বিশেষ করে সরকারের জোর প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে, না আপনার পাশে যিনি হাত তুলেছেন অনেকক্ষণ ধরে। আমার প্রশ্ন হচ্ছে এসডিএম স্যারের কাছে, উনি যে বললেন যে এই সরকারের আমলে বিচার হবে, আসলে কি বিচারটা হবে, নাকি এভাবে বলেই টকশোর মধ্যে মানুষকে বিভ্রান্ত করবেন? ধন্যবাদ। ফিরে আসবো প্যানেলে। এইচটি মা, আপনার কাছে দুটো প্রশ্ন। একটি, উনি তো যেটি করেছেন, প্রথমে যদি সেটির জবাব দেন, আসলেই কি সরকার কিছু করবে এই সুবিচার পাওয়ার জন্য? আপনাকে একটি, আমার কাছে পরিসংখ্যানগুলো নেই, কিন্তু পরিষ্কার করে বলতে পারি যে এই বর্ডার এলাকায় যে এখন নিহতের সংখ্যা কিংবা আপনার গুলি চালানোর পরিসংখ্যানে দেখা যায় এটি অনেক কমে এসছে, এবং বিভিন্ন পর্যায়ে আমরা কূটনৈতিক তৎপরতা সবসময় তো আর প্রকাশ করা হয় না, পেছনেও হয়, পর্দার আড়ালেও হয়, এবং সরকারের ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবং একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত স্বয়ং তিনিও নিজেও এসে বলেছেন, এবং তারা যতদূর সম্ভব অনেক কমিয়ে নিয়ে এসছেন, এবং এখন আস্তে আস্তে তাদের সঙ্গে আমাদের এরকমও হয়েছে যে সরকার ওখানে লাইভ বুলেট ব্যবহার না করে রাবার বুলেট ইউজ করা, কিংবা আমাদের দিক থেকেও তো অনেক সময় গুলি চালানো হয়, সেটিও দেখতে হবে। উদাহরণ অবশ্য খুব একটা দেখা যায়নি, এবং এই জিনিসটি কেন হয়, বাংলাদেশের পত্রিকা সেরকম আসে, এই ইয়েটা কেন হয়, দুই দিকে এই বিষয়ে বর্ডার এলাকায় গেলে আমি সীমান্ত এলাকায় অনেক দিন কাজ করেছি, দেখেছি যে কি কারণে হয়। আমাদের দেশীয় কিছু লোক আছেন যারা রীতিমতো এনকারেজ করেন, পরামর্শ দেন কিভাবে তাদেরকে যেতে হবে, কোথা দিয়ে যেতে হবে, এবং যখনই ওই বখরা নিয়ে কোনো গোলমাল হয়, যখন বাংলাদেশের দিক থেকে দোষ আছে, যথেষ্ট আছে। আমাদের ডক্টর হোসেন একটা প্রশ্ন তুলেছেন যে ফেলানি হত্যাকাণ্ডের যে বিচার, এখানে সরকারের একটা অবহেলা ছিল, অনেকেই সেই কথা তুলছেন, কি বলবেন এর জবাবে? এটা অবহেলা আমি বলবো না, সরকার প্রথম দিক থেকেই বলে এসছেন, এবং এটি নিয়ে আমরা যথেষ্ট ওখানে তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি। আমি নিজেও ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই সম্পর্কে তারা অবশ্যই আবার যাতে পুনর্বিচার হয় এবং যথাযথভাবে কোর্টে চলে যায় সেই চেষ্টা তারা করবে। ধন্যবাদ। প্রয়োগ করতে চাই, যদি খুবই কম সময় পাবেন। কম সময়ে, যে এসটিএম সাহেব বললেন যে এখন মৃত্যুর সংখ্যা বা এই ধরনের ইনসিডেন্টস কমে গেছে, এই কথাটা বলছেন, অনেক কমেছে। আমরা দেখেছি যে এখানে
ভারতের সর্বোচ্চ পর্যায়ে এসে বলে গিয়েছিল যে ওখানে মরণ অস্ত্র বা কোনো বুলেট ব্যবহার করা হবে না, সক্রিয় বুলেট ব্যবহার করবে না। তারপরে কিন্তু এই মৃত্যুকাণ্ড ঘটছে। এমনকি আমাদের ঈদের পরে, এই রোজার ঈদের পরেও কিন্তু 2 জনকে এইভাবে হত্যা করা হয়েছে। আমি যেটা সংযোজন করতে চাচ্ছিলাম যে সেখানে কোনো চোরাকারবারি বলেন বা অনধিকার চর্চা বর্ডার ক্রস করেছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদের বিচার করা যায়, গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যায়। সরাসরি কেন গুলি করতে হবে, এই প্রশ্নটা আমাদের সকলের মনে, এবং সেই বিষয়টি আমরা কূটনৈতিক ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ভারতকে বুঝাতে ব্যর্থ হয়েছি। তা নাহলে এখানে তো এই যে ফেলানি যে কারণেই গিয়ে থাকুক বর্ডার ক্রস করে, তাকে গুলি করে মেরে ফেলতে হবে, কাঁটাতারে ঝুলিয়ে রাখতে হবে, এমন কোনো অপরাধ ফেলানি করে। দর্শকদের দিকে আবার ফিরে যাই, মাঝখানে আপনি হাত তুলেছেন। জি, ফেলানির যে বিচার হয়নি সেক্ষেত্রে শুধু সরকারের দোষ না, আমি বিএনপি আওয়ামী লীগ বলছি না, যে কোনো সরকারকে দেশ চালানোর জন্য বিরোধী দলকেও সহযোগিতা করা উচিত। বিরোধী দল মানে দেশের বিরোধিতা না, তারা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করবে না, দেশকে আগানোর জন্য সরকারকে সাহায্য করবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া ইমেল করেও আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। বিরতির পর ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন রাশেদ রাহম। তথ্য প্রযুক্তি অধ্যাদেশকে কি সাংবিধানিকভাবে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার প্রতি একটি হুমকি হিসেবে দেখা যেতে পারে? ধন্যবাদ। তথ্য প্রযুক্তি অধ্যাদেশ, যেটি সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে 2006 সালের একটি আইনের পরিপ্রেক্ষিতে, সেটার কিছু পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। বোরহানুদ্দিন খান, খুব সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে নিঃসন্দেহে এই ধরনের একটি আইন আমাদের যে সাংবিধানিক যে অধিকার তার জন্য হুমকি স্বরূপ। কেন? সেটি হলো যে এই আইনটির যে 57 ধারা, এটি দেখলে বোঝা যায় যে এখন আমরা যে আলোচনা করছি 57 ধারাতে যেটা আছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন, অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, সেখানে সরকার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা নিতে পারবে, এই কথাই তো বলছে। জি, এখানে সমস্যা হচ্ছে যে আমরা যে আলোচনা করছি আজকে এখানে, আমাদের এই আলোচনা থেকে কিন্তু এটা তো ইলেকট্রনিকে চলে যাবে। অনেকে কিন্তু নীতিভ্রষ্ট হতে পারে, কারণ আমরা দেখেছি সরকারকে কিন্তু আমরা দায়ী করলাম। সুতরাং চাইলে কিন্তু বলা যেতে পারে যে এখানেও একটি ডিসরেসপেক্ট হলো। এখানে এই যে সংশোধনীর যে কথাটা বলা হচ্ছে, এটা যদি আপনি স্পিরিট বিবেচনা করেন যে কোন প্রেক্ষাপটে, যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, এবং সরকার বলছে যে ধরুন রামুর ঘটনা, সেখানে একটা ফেসবুকের মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আহমেদ রাজীব হায়দার, তার হত্যার ঘটনা, সেখানে অভিযোগ এসেছে তার পোস্টে কেউ গিয়ে কিছু লিখেছে, তার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে, এবং সরকার মনে করছে এই কাজগুলো যারা করছে তাদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা দরকার। আপনার কি মনে হয় এরকম একটা আইনের দরকার নাই? এরকম শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারলে তো আপনি যে ন্যায়সঙ্গত যে অধিকার, সেটা তো আপনি হারাচ্ছেন। কিন্তু প্রশ্ন তো উঠছে যে এতে করে কয়জন ক্ষতিগ্রস্ত হবে, যা কতজন লাভবান হবে? মানে আসলে 57 ধারা 2006 সালে তৎকালীন সরকার করেছিলেন, এবং এই সরকার এসে ওটাকে আরও শাস্তিটি বাড়িয়ে দিলেন, এবং বিগত সরকার কিন্তু এই আইনটি ব্যবহার করার সুযোগ পাননি। এই সরকার বর্তমানে এসে ব্যবহার করছেন। এই ধরনের একটি আইন যদি থাকে, এই আইনে এমন কোনো কিছু নাই যা আপনি বন্ধ করতে পারবেন না। সুতরাং ওয়েবসাইটে বা অন্য জায়গায় কোনো কিছু করতে হলে তার জন্য ভিন্ন আইন লাগবে। এই আইন দিয়ে এটি করা সম্ভব না, এবং এই আইনটি পুরোটি পড়লে আপনি দেখবেন যে কখনো লিগ্যালি ট্রায়াল সম্ভব না, ইটস অল পলিটিক্যাল ট্রায়াল, এবং এই আইনের কোনো বিচার কিন্তু শেষ হবে না এবং কোনো রায় হবে না, যা হবে হ্যারাসমেন্ট হবে। সুতরাং আমি মনে করি যে
এই 57 ধারাটি বিলোপ করে নতুনভাবে আপনি যে কথাগুলি বললেন এই অপরাধগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সেগুলিকে আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। শারমিন মুর্শিদ। হ্যাঁ, অধিকার আইনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি আইনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ধারাটা জিনিসটাকে একটু তো জটিল করে দেয়। আমরা জানি যে আমাদের রাজনৈতিক সামাজিক অবস্থানটা এতই সাংঘর্ষিক যে এমন কোনো সব আইনকেই কিন্তু অপব্যবহার করা যায় এবং এই অপরাধগুলো ইন্টারনেট ব্যবহার করার, সোশ্যাল নেটওয়ার্কগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হব। এটাকে মোকাবেলা খুব জরুরি দরকার, কিন্তু আমার মনে হয় এটাকে আরও স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করলে বোধহয় ভালো হবে আইনের ভিতরে যেটা করা হয়েছে। ধন্যবাদ। দেখি দর্শকদের মতামত কি বিষয়টিতে। অনেকেই হাত তুলেছেন পেছনের সারিতে। এই আইন দ্বারা নিবর্তনমূলক আইন বলেই মনে হয়, কারণ আমাদের দেশে প্রত্যেক সরকারই যে যখন ক্ষমতায় থাকেন তিনি সকলকে নিয়ন্ত্রণে রাখতে চান। এই আইন দ্বারা বাক স্বাধীনতাকে হরণ করার মতোই হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। বাঁ পাশে পেছনের দিকে। আমি মনে করি তথ্য প্রযুক্তির আইন পাশ করার আসলে কোনো প্রয়োজন নেই, কারণ তথ্য প্রযুক্তি আইনের ব্যাপারে যেটা হচ্ছে এটা ম্যাক্সিমামই হচ্ছে গুজব, এবং এই গুজবের বিপরীতে আসলে মানে রাজনৈতিক দল আসলে এটার একটা সুযোগ নিচ্ছে, কিন্তু আসলে আমি মনে করি না যে এর কোনো প্রয়োজন আছে আর কি। ধন্যবাদ আপনাকে। এ পাশের ডান পাশে তৃতীয় সারিতে। আইসিটি অধ্যাদেশে আমরা যেটা দেখলাম 54 নম্বর, 56, 57 এবং 61 এই 2013-তে যে সংশোধন আনা হয়েছে সেখানে স্যার 57 নম্বরটা বলল। আমি বাকি 4টার কথা স্মরণ করে দিতে চাই। আমরা জানি আমাদের সংবিধান যেমন প্রণয়ন করা হয়েছে, এই প্রত্যেকটা শব্দ ক্রিটিক্যাল যে শব্দগুলো আছে সেগুলোর ব্যাখ্যা 152-তে দেওয়া আছে, কিন্তু আমরা অত বিস্তারিত ধারায় যাব না, এটা সাধারণ দর্শকদের জন্য কোনো অর্থ নেই। এবং বানোয়াট এবং অন্যান্য যে শব্দগুলো দেওয়া হয়েছে এই অধ্যাদেশে সংশোধনে এই শব্দগুলোর কোনো স্পষ্টভাবে, ম্যাডাম যেটা বললো, স্পষ্টভাবে কোনো কথা বলা নাই। এই স্পষ্ট এই অশ্লীল কাকে বলে, মিথ্যা কাকে বলে, এই আইনের এইটা একটা দুর্বল পয়েন্ট বলে মনে করি। মানুষের বাক স্বাধীনতা এটাকে হরণ করবে এই অধ্যাদেশটা, আমি এটা বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই যে একটা অধ্যাদেশ একটা অনুমোদন করলো, এটা নিয়ে বিএনপিরও তেমন একটা উচ্চবাচ্য নেই, মনে হচ্ছে বিএনপি খুব একটা বেশি কিছু বলতে রাজি নয় এই তথ্য প্রযুক্তি আইন নিয়ে। না, আসলে উচ্চবাচ্য নেই এটা সঠিক নয়। আসলে দেশে একটা রাজনৈতিক সংকট এমন অবস্থা যে এই বিষয়ে যে আমাদের প্রতিক্রিয়া দেব তার চেয়ে বরং প্রত্যেক দিন রাজনৈতিক সংকট এমনভাবে সামনে আসে যে সেগুলোর আমরা প্রতিক্রিয়া দিতে দিতে এগুলোতে আসতে পারছি না। আমরা কিন্তু মনে করি যে হ্যাঁ, আমাদের এখানে কিছু অনিয়ম হচ্ছে, কিছু জিনিস হচ্ছে যেগুলো হওয়া উচিত নয়, এই সুযোগটা গ্রহণ করে অনেকে সেই বিষয়গুলো করছে। সেই জন্যে এখানে একটা নিয়ন্ত্রণ আনা দরকার। কিন্তু এই নিয়ন্ত্রণ আনতে গিয়ে যদি আমরা বেসিক আমাদের যে অধিকার, সেই অধিকারের উপরে যদি হস্তক্ষেপ হয়ে যায়, আর আমার দেশে যেহেতু এটা বলা হয়েছে যে আমাদের দেশে যারাই সরকারে থাকেন অন্যদেরকে তারা নিয়ন্ত্রিত করতে চান, আর এই ধরনের যদি ঢালাওভাবে এরকম লেখা থাকে বানোয়াট, তখন যে কোনো বিষয়কে বানোয়াট বলে একজনকে শাস্তি দেওয়া যাবে। এখানে যে সেই জায়গায় অনেকে প্রশ্ন স্পেসিফিক্যালি অন্যায়গুলোকে স্পেসিফিক করে সেখানে যদি স্পষ্টভাবে বলা হয়, আমার মনে হয় যে তাহলে এই ভয়টা থাকবে না। এই যে দর্শকদের অনেকে বলছেন এটা করলে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, আপনিও সেই কথা বলছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিএনপি করেছিল, বিএনপির সময় আইনটা হয়েছিল, তাহলে এখন যেটাকে নিবর্তনমূলক বলে বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে এটা কি বাতিল করবে? হ্যাঁ, অবশ্যই আমরা এটা রিভিউ করব, কেননা এখানে জনমতও সেভাবে আসছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, একটা জনমত সৃষ্টি হয়েছে যে এই কিছু সংখ্যক অন্যায়কে, সেই অপরাধগুলোকে দমন করতে গিয়ে বা নিয়ন্ত্রণ করতে গিয়ে এখানে এমন কিছু করা হচ্ছে যে যদি সরকার ইচ্ছা করে যে কাউকে এখানে অভিযুক্ত করে তার নিবর্তনমূলক ব্যবস্থা নিতে পারে, এইটা কখনোই কাম্য নয়। সেই জন্য আমরা এটা রিভিউ করব এবং আমরা সেই অন্যায়গুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা রাখবো, কিন্তু এটাকে স্পেসিফিক করে সেটাকে করা। অসংখ্য ধন্যবাদ এইচটি ম্যাম। আপনার কাছে অনেক প্রশ্ন আমি আসছি, তার আগে একটু দর্শকদের কাছে জানতে চাই। অনেকে হাত তুলছেন, আপনারা এখানে অনেকে ফেসবুক ব্যবহার করেন, কেউ কেউ টুইটার ব্যবহার করেন, ব্লগে অনলাইনে লেখালেখি করেন। এই আইনের পরে আপনারা কারা কারা অনলাইনে কাজ করতে, লিখতে, আপনাদের মনে কি কোনো ভয় আশঙ্কা তৈরি হবে? কার কার হবে? আমি হাত দেখতে চাই। আর কেউ কি তুলবেন? আমি চূড়ান্তভাবে বলতে চাই,
আপনারা সবাই এরা যারা হাত তুলেছেন অর্থাৎ আপনারা ভয় পাবেন এখন লেখালেখি করতে অনলাইনে, এটা আমার কাছে মনে হচ্ছে প্রায় 70%-এর মতো হবে। আর কারা ভয় পাবেন না যে আইন যাই হোক ভয় পাবো না, আইন ভঙ্গ করবে? আচ্ছা, 2-1 জন হাত তুলেছেন, আর অনেকে মনে হয় কি অনলাইন ব্যবহার করছেন না। 5%। ওনারা কি সাজা জানেন? 14 বছর সাজা ওনারা সাজা জানেন এবং আইন সম্পর্কে জেনেছেন, আর যারা হাত তুলছেন তারা ভয় পাবেন না। না, এটা 5%-এর মতো হবে, আর যারা হাত তোলেননি তারা হয়তো ব্যবহার করেন না অনলাইন। ধন্যবাদ। সাজা এবং 1 কোটি টাকা। এইচটি ইমাম, আপনার কাছে আসব। অনেক অভিযোগ এই আইনটি নিয়ে যে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চাইছে, কি বলবেন? তাই যদি হয় তাহলে এই সরকারের আমলেই ইন্টারনেটে এবং আপনার আইসিটি এই সেক্টরটি সবচাইতে বেশি দ্রুততম সময়ে সবচেয়ে বেশি ব্যাপ্তি লাভ করেছে। আজকের মতো বাংলাদেশে আজকে 3 কোটির ওপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে। 2009 ছিল কয়েক লক্ষ মাত্র। এবং সরকার সর্বতোভাবে এই সেক্টরটিকে যেভাবে লালন করেছে, একেবারে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার থেকে শুরু করে এখন যে কোনো আপনি ইউনিয়নের তথ্য কেন্দ্রে যান, সেখানে গিয়ে দেখবেন প্রত্যেকেই একেবারে বিদেশে কথা পর্যন্ত বলতে পারছে সরাসরি। সব দিক দিয়ে এটিকে সম্প্রসারিত করেছি। এখন এই যে দর্শকদের যেমন ব্যান্ডউইডথ, আগে আপনার 24,000 টাকা দিতে হতো, এখন 4,000। এখানে মত প্রকাশের প্রশ্ন। ইউটিউব বন্ধ করে দিয়েছেন, এটার রেকর্ডও আছে। কোনটা? আমি ডক্টর ইউটিউব আছে আপনার সরকারকে অনেক সময় এরকম করতে হয়। আমি প্রশ্ন করলে আপনার হয়তো উত্তর দিতে সুবিধা হবে। আপনি দেখছেন যারা এখানে কথা বলছেন একটা উদ্বেগ আছে এই আইনটা নিয়ে, আপনারা হয়তো জানেন। এই প্রেক্ষাপটে সরকার এই উদ্বেগটা কিভাবে নিরসন করবে যে না ভয়ের কোনো কারণ নাই? এটা কি আপনারা পরিষ্কারভাবে আমি এখানেই বলতে পারি যে ভয়ের কোনো কারণ নেই। যারা কোনো অপরাধ করবেন না, অপরাধ করলে তো ভয়ের কারণ আছে। অপরাধী যিনি নন, যিনি ওই রকম কাজ করবেন না, সংজ্ঞা হলো সংজ্ঞা কিছুই নয়। আগে যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞাই, এখন শুধু শাস্তি বাড়ানো হয়েছে আর কগনিজেবল অফেন্স করা হয়েছে এবং বরঞ্চ বিচারটি আরো কঠিন করা হয়েছে। আপনারা কি এই আইনটা যা দেখছেন এতে করে আর বাড়তি কোনো পর্যালোচনা করা বা আবার একটা সেকেন্ড থট দেওয়ার কোনো চিন্তা? এটা তো অর্ডিন্যান্স, এটি তো বিল আকারে যাবেই, পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হবে। এটি নিয়ে তো আরো অনেক পরিবর্তনের অনেক সুযোগ আছে। কিন্তু এটিতে আমি বলতে চাই যে আপনার একেবারে স্পষ্ট করেই বলি, কতগুলো জিনিস এমন কুৎসিত আকার ধারণ করেছে আমাদের এখানে ইন্টারনেটে। আপনার যেমন ধরুন বিশেষ কোনো ক্ষেত্রে মেয়েদের নিয়ে কিছু যে সমস্ত এত ভয়াবহ আকারে এটি গ্রামাঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে যেভাবে ছড়িয়ে পড়ছে, এখনই যদি আপনি এটির জন্য শক্ত আইন না করেন তাহলে ভবিষ্যতে সকলেরই আপনার যেটি অধিকার, সেই অধিকার কিন্তু আবার আমারও আছে। ধন্যবাদ আপনাকে। আপনি অন্যের অধিকার পূর্ণ করতে পারেন। আপনি 30 সেকেন্ড সময় পাবেন, আমার হাতে সময় খুবই কম। আমরা দেখেছি যে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করেছেন 20 অগস্ট। পার্লামেন্ট কিন্তু অধিবেশনে আসবে 12 সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক 3 সপ্তাহ পরে। তাহলে এই তথ্য প্রযুক্তিগত বিষয়ে রাষ্ট্রপতি কি কারণে ভাবলেন যে এই মুহূর্তে একটি অধ্যাদেশ করা দরকার, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে? সুতরাং রাষ্ট্রপতি এই 3 সপ্তাহ আগে আইন করাতেই আমরা বুঝতে পারছি যে এই আইনের কিন্তু রাজনৈতিক প্রয়োগ হওয়ার সুযোগ থাকে। ধন্যবাদ। আমি ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে একটা বিষয় একটু বলা যেতে পারে, যেতেই হবে, পরের প্রশ্নে যেতেই হবে। পরের প্রশ্ন করবেন মোর্শেদ আলম। নির্বাচনের সময় এলেই বাংলাদেশে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেন? ধন্যবাদ আপনাকে। দেখি প্যানেলিস্টরা কি মতামত দেয়। শারমিন মুর্শেদ, কেন তো বিশৃঙ্খলা তৈরি হবে উনি আশঙ্কা করছি নির্বাচন এলে? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমার মনে হয় যে আমাদের ওই ক্ষমতা ট্রান্সফারের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে যদি স্থিতিশীলতা না আসে তাহলে এই অস্থিরতা বেশি বেড়ে যায়। আমরা দেখেছিলাম যে বিগত দিনগুলোতে, আমি একটা ছোট্ট কথা বলতে চাই এখানে, দুটো অবজারভেশন আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে, তত্ত্বাবধায়ক সরকার থাকলেই যে ভায়োলেন্স বন্ধ হয়ে যায় তা কিন্তু নয়। 2001 কিন্তু আমাদের একটা উদাহরণ, সেখানে নির্বাচনের আগে এবং পরে প্রচণ্ড ভায়োলেন্স হয়েছিল। আমরা আবার একটা অস্থিতি দেখেছি 2006-07 আমরা দেখেছি, এবং আমরা এখন আবারও একটা পরিবর্তনের মধ্যে থেকে এক ধরনের অস্থিতি দেখছি। এখানে পরিবেশটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে, এটা শুরু হয় আগে থেকে এবং পরবর্তী কাল পর্যন্ত এটা চলতে থাকে। এবং নির্বাচনে যদি আমরা ভায়োলেন্সটাকে না ট্যাকল করতে পারি, যেমন ধরুন
একটা বিশেষ সময় কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তাটা কিন্তু সেই কারণে আরো বেশি প্রযোজ্য। আমরা একটা সাংঘর্ষিক রাজনৈতিক সাংঘর্ষিক, এটা কি আপনি বলছেন যে মানে ক্ষমতা হস্তান্তরটা স্মুথলি হচ্ছে না, স্মুথলি হচ্ছে না এবং বারবার আমরা এই সিস্টেমের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করছি। ধন্যবাদ শারমিন মুর্শিদ। ডক্টর বোরহান, কেন এত বিশৃঙ্খলা আশঙ্কা? অস্থিরতা বা বিশৃঙ্খলা এই কারণেই হয়, যদিও আমি কখনো সরকারের কাছাকাছি ছিলাম না, দূর থেকে যেটা আমরা বুঝতে পারি, যারাই সরকারে থাকে একবার ক্ষমতায় যাওয়ার পরে তারা কিন্তু আসলে ক্ষমতা ছাড়তে চান না। ক্ষমতা ছাড়তে যারা চান না বলেই কিন্তু তারা নানানভাবে কর্মকৌশল করেন, যে কারণেই কিন্তু এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। এবং আমরা দেখেছি যে ওই 1991 সাল, 1996 জুলাই এবং 2008 ছাড়া বাকি সবসময় কিন্তু বিশৃঙ্খলা হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে ক্ষমতা ধরে রাখার একটা চেষ্টা করা। ধন্যবাদ আপনাকে। মাঝ বরাবর দর্শকদের সারিতে আপনি। আমি বলতে চাচ্ছি যে বর্তমান গভর্নমেন্ট অনেক সেক্টরে উন্নতি করছে, তো আমি মন্তব্য দিতে চাচ্ছি যদি তারা উন্নতি করে থাকে দেশের ধারক বাহক বা দেশকে যদি প্রকৃতপক্ষে ভালো বেসে থাকে বা দেশের যদি উন্নয়ন করে থাকে, তাহলে দেশকে কেন অনিশ্চিতের বা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। বা পাশে নির্বাচনের আগে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর উত্তরটা আমি জানি। যে সময় নির্বাচনের সময় যে গভর্নমেন্ট সরকারে থাকে উনি সাধারণ জনগণকে ভয় পায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরে আপনি। হ্যাঁ, নির্বাচনকালীন পূর্বে সরকার যখন থাকেন তখন লঙ্কা হনুমানের লেজে আগুন লাগলে লঙ্কা যেমন পড়ে ঠিক তেমনি পড়ে, যে জ্বালাও পোড়াও যে ভয়ের সন্ত্রাস, সেই থেকে ভয় থেকে উনি পথ ছাড়তে চান না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্যানেলে ফিরে আসতে হবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ। আমি প্রায় সকল এখানে যারা দর্শক মন্তব্য করেছেন তাদের সাথে প্রায় একমত যে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য যদি এখানে চেষ্টা চলে তখনই সেখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং অতীতে সব সময় হয়েছে, সব সময় হয়েছে, এটা সঠিক নয় যে ক্ষমতায় আঁকড়ে ধরে সকলে রাখে। যেমন 2006 সালে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হয়েছে একতরফা, সে সময় আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু 1996 ফেব্রুয়ারিতে। কিন্তু তার পরপরই আমরা কিন্তু পদত্যাগ করেছি এবং সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সে সময় আমরা দিয়েছি। এখানে আন্দোলনের প্রয়োজন হয়নি। অতএব এখন যে প্রশ্নটা, যে প্রেক্ষাপটে বর্তমানে এই বিষয়টি সকলের উদ্বেগের কারণ, এমনকি জাতিসংঘেরও উদ্বেগের কারণ, এবং সেই অনিশ্চয়তা এবং সেটাকে আরও যদি আমরা মনে করি যে অনিশ্চয়তা থেকে একটা সংঘাতের দিকে দেশ চলে যেতে পারে, তাই আগামী নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে শেষ করতে হয় তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন এটা অনিবার্য। ধন্যবাদ। এটা যদি না করা হয় তাহলে সেখানে একটা সম্ভাবনা। ধন্যবাদ ডক্টর মোশাররফ হোসেন। ধন্যবাদ এইচটি ইমাম। বলা হচ্ছে ক্ষমতা ধরে রাখতে চায় বলেই এই বিশৃঙ্খলা বা সহিংসতা যেটা হয়। একটি ঐতিহাসিক সত্য ঘটনা বলি, সেটি হলো বাংলাদেশের এই 1975-এর পরে একমাত্র সময়ে যখন শান্তিপূর্ণভাবে সরকার তার পরিপূর্ণ টার্ম শেষ করে ক্ষমতা ছেড়ে দিয়েছিল, সেটি হলো 2001 সালের অক্টোবর মাসে বাংলাদেশ আওয়ামী লীগ। 96 নির্বাচিত হওয়ার পর থেকে 2001 সাল পর্যন্ত সম্পূর্ণ টার্ম শেষ করে তারপরে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছিল। কিন্তু এই যে জ্বালাও পোড়াওয়ের যে কথাটি বলা হচ্ছে, জ্বালাও পোড়াও নীতি আপনারা চোখের সামনেই দেখছেন। ইদানিং এই যে গত কিছুদিন যাবৎ যে সমস্ত জ্বালাও পোড়াও হলো, দেশের এত দামি আমরা এত খরচ করে বিদেশ থেকে ট্রেন কিনে নিয়ে আসছি, কোচ কিনে নিয়ে আসছি, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এই যে সরকারি আপনার বাসগুলো সরকারি কর্মকর্তাদের নিয়ে যায়, সেগুলোর উপরে আগুন জ্বালিয়ে আক্রমণ করা হলো। কিন্তু তার আগে আপনি 96-এ ধরুন ওনাকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনারা 91-এর পরে 96-এ যে নির্বাচন হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরাই দাবি করে নিয়ে এসেছিলাম। প্রত্যেকটি কেয়ারটেকার গভর্নমেন্টে এই প্রথম 96 যখন হলো তখনই জেনারেল নাসিম কু করে বসলেন। দেখুন, ধন্যবাদ। আপনি সেটা উদাহরণ 2006-এর কথাও বলছেন।
2006 যে সেটা রোগী বৈঠার যে আপনারা যে কেয়ারটেকার গভর্নমেন্ট করলেন, রোগী বৈঠার তাণ্ডব এটাও বলেন। মোশাররফ হোসেন, কিন্তু সেই সময় আপনারা ভুলে গেছেন। ধন্যবাদ, আপনারা ভুলে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আমার এক সেকেন্ড আমি একটু মনে করিয়ে দিতে চাই যে সেই সময় বাইতুল মোকাররমের ভেতর থেকে যে ধরনের তাণ্ডব চালানো হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আমি আর সময় দিতে পারছি না, আমার হাতে সময় একেবারে শেষ। এবং সেদিন এই যে কোরআন শরীফ পড়ানো হলো, আপনাকে অসংখ্য সেটাও ভুলে গেছেন। ধন্যবাদ। আপনারা প্যানেলে যে বাকি 3 জন আছেন আপনাদেরকেও ধন্যবাদ রইল। এখানে আপনারা যারা দর্শক হিসাবে প্রশ্ন করেছেন কিংবা আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ। চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।